সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। লতিফ স্টক চ্যানেল থেকে আপনাদের সুস্বাগতম। দর্শকবৃন্দ, আমরা ইম্পর্ট্যান্ট কিছু বিষয় নিয়ে মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি। আজকেও সেই প্রক্রিয়ার একটা অংশ হিসাবে আমাদের বর্তমান চরম সমস্যা নিয়েই কথা বলার জন্য হাজির হয়েছি। যুদ্ধ চলছে বা যুদ্ধ সিজফায়ার চলছে, এইসব চলছেই, কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের অর্থনীতি নিয়ে। হ্যাঁ, আমাদের অর্থনীতিতে যুদ্ধবস্থার জন্য অনেক ধরনের কৌশল অবলম্বন করা হয়েছে। মার্কেট প্লেস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেট্রোল পাম্পে পেট্রোলের রেশিওনিং দেওয়া হয়েছে। পেট্রোল পাওয়া যাচ্ছে না, অনেকগুলো পেট্রোল পাম্প বন্ধ, রশি টাঙানো সামনে। হ্যাঁ, মানুষ ঘুরছে, জিনিসপত্রের দামও বাড়ছে আস্তে আস্তে, এবং এইসব জিনিস চলছেই। মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, মানুষের ইনকাম কমে যাচ্ছে। এইসব অবস্থার প্রেক্ষাপটে আপনাদের সামনে কিছু বিষয় আমি শেয়ার করার জন্য হাজির হয়েছি। যুদ্ধে আমেরিকা জিতলো না ইরান জিতলো না চীন জিতলো না ইসরায়েল জিতলো, সেটা আমাদের সবচেয়ে বড় কনসার্ন না। আমাদের কনসার্ন হচ্ছে আমাদের অর্থনীতি নিয়ে। আমরা এর আগেও জানি যুদ্ধের কারণে কিছু দেশ বেনিফিটেড হয় চরমভাবে এবং কিছু দেশ তলানিতে পড়ে যায়। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে তাই হয়েছে। আমেরিকা পরাশক্তি হিসাবে সারা বিশ্বে এসেছে, বেনিফিটেড হয়েছে। আবার ব্রিটিশ সাম্রাজ্য 1939 সালে ছিল দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সাম্রাজ্য, 1949-এ এসে সবচেয়ে ছোট সাম্রাজ্যে পরিণত হয়েছে। সবগুলা উপনিবেশ বের হয়ে গেছে। তো এইরকম ঘটনা ঘটে। যারা বেনিফিটেড হয় তারা চরম বুদ্ধিমান। কারণ যুদ্ধের সিচুয়েশনকে কাজে লাগিয়ে যারা নিজেদের অর্থনীতির স্বার্থে, নিজেদের দেশের সাথে, নিজের সমাজের স্বার্থে কাজ করতে পারে, তারাই হয় আলটিমেটলি লাভবান। আমাদের দেশে এই যুদ্ধকালীন সময়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তগুলো নিয়েই আমার কথাবার্তা। কারণ হচ্ছে এই কথাবার্তাগুলো যদি সংসদে আলোচনা হতো, সংসদ সদস্যরা যদি দেশের অর্থনীতি সম্পর্কে আলোচনা করতেন, আমার মনে হয় না ওনারা জানেন না, কিন্তু কেন জানি আলোচনা করেন না আমি জানি না। আমাদের রাজনীতিবিদরাও অর্থনীতি নিয়ে আলোচনা করেন না, সবসময় ইতিহাস কষতে থাকেন, ইতিহাস কষলাতেই থাকেন। হ্যাঁ, এইগুলোই ভালো উপভোগ করেন অথবা ভালো কথাবার্তা বলতে পারেন, এনজয় করেন। কিন্তু যুদ্ধ নিয়ে, দেশের অর্থনীতি নিয়ে কথাবার্তা হয় না, যেটার সাথে আমাদের জীবন জীবিকা, আমাদের জন্ম মৃত্যু সব জড়িত। আমরা কিভাবে চলবো, আমাদের অর্থনীতি কিভাবে চলবে, আমি সকালে খাবো কি না, তা নির্ধারণ করে আমাদের অর্থনীতি। অথচ এই অর্থনীতি সম্পর্কে আমাদের ধারণা খুবই কম। আমরা আলোচনা একবারেই করি বলে মনে হয় না। সংসদের সদস্যদের মধ্যে একমাত্র রুবিন ফারহানা এবং হাসনাতকে কিছুটা বলতে শুনেছি, কিন্তু বাকিদের মুখে এইসব কথা আসে নাই। আসলে হয়তো আমি শুনিও নাই। হ্যাঁ, এমনও হতে পারে। বিষয়টা হচ্ছে, যে সিদ্ধান্তগুলা নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তগুলা আমাদের পক্ষে গেছে না বিপক্ষে গেছে, সেটা হচ্ছে আলোচনার বিষয়। একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রথমে সিদ্ধান্ত নেওয়া হলো তেলের দাম বাড়ানো হবে না। হ্যাঁ, এবং তেলের ক্রাইসিস তৈরি হয়ে গেল। পেট্রোল পাম্পে তেল পাওয়া যাচ্ছিল না, গাড়ি ঘোড়া চলছিল না, রাস্তাঘাটে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছিল, পেট্রোল পাম্পগুলোর সামনে রশি দিয়ে বাঁধা। অথচ কথাবার্তা বলা হচ্ছে পেট্রোল পাম্পে তেল আছে, বলা হচ্ছে সংসদে, বলা হচ্ছে তেল আছে। এইগুলো আমাদের কাছে অবাস্তব মনে হয়, কারণ আমরা এই দেশে চলাফেরা করছি, প্রতিনিয়ত ঘুরছি, হ্যাঁ দেখছি। আমি নিজে 4টা-5টা পেট্রোল পাম্পে 3 দিন অপেক্ষা করে পেট্রোল পেয়েছি 5 লিটার। এইরকম অবস্থা যখন আছে, সেখানে আমাদের বক্তব্য আসছে যে পেট্রোল পাম্পে পর্যাপ্ত তেল দেওয়া হয়েছে। কেউ কেউ আবার ট্যাঙ্কি লোড থিওরি দিচ্ছেন, যে মানুষ ট্যাঙ্কি লোড করছে, ভয়ে পড়ে, সেজন্য তেল ক্রাইসিস হয়েছে। বা এই ট্যাঙ্কি লোড করে কয়টা ট্যাঙ্কি নিয়ে সে ঘুরে, হয়তো একটা ট্যাঙ্কি নিয়ে ঘুরে, তার নিরাপত্তার জন্য একটা ট্যাঙ্কি ভরতে চায়, এই তো, এর বেশি তো আর পারবে না। এটা তো একটা হিসাব, সহজ হিসাব। কিন্তু এই ট্যাঙ্কি লোডের জন্য তেলের ক্রাইসিস হয়ে গেছে, এইসব ধারণা কেন যে আপনারা করেন আমি জানি না। দ্বিতীয়ত হচ্ছে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে মার্কেটগুলো বন্ধ হয়ে যাবে সন্ধ্যার সাথে সাথে, এবং পুলিশ গিয়ে বসে থাকে। একটা মুদি দোকান, একটা হয়তো বাল্ব নিয়ে কাজ করছে, সেই মুদি দোকানে এসে ম্যাজিস্ট্রেট এসে বলে 5,000 টাকা জরিমানা দিতে হবে, 50,000 টাকা জরিমানা দিতে হবে, দোকান বন্ধ করতে হবে। এইসব জিনিস চলছে অবিরাম।
জিনিসপত্রের দাম যাতে না বাড়ে সেজন্য দোকানগুলোতে তল্লাশি চলছে, ম্যাজিস্ট্রেট অভিযান চলছে, এবং কেন এত দাম, 5 টাকার জিনিস 60 টাকা বিক্রি হলো কেন, এইসব অনেক কথাবার্তা এবং হিউমিলিটিং কথাবার্তা। যে ব্যবসায়ীরা সমাজকে সার্ভিস দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত, যে মুদি দোকানের জন্য আমি রাত্রে 12টার সময় জিনিস পাচ্ছি, সেই মুদি দোকানদারকে আমি হেয় করে যাচ্ছি প্রতিনিয়ত। এবং আমার ইনকাম কিভাবে আসছে, আমি যে বেতন খাচ্ছি, কতটুকু হালাল খাচ্ছি, কতটুকু হারাম খাচ্ছি, কতটুকু আমার প্রোডাক্টিভিটি দিয়ে খাচ্ছি, সেটা আমি কখনো চিন্তা করছি না। যে নিজের পরিশ্রম দিয়ে, নিজের পুঁজি দিয়ে কাজ করছে, তার উপর আমি হিউমিলিটিং কথাবার্তা চালাচ্ছি যে এই 5 টাকার জিনিস তুমি কেন 60 টাকা বিক্রি করছো। একটা জিনিস, কমন জিনিস, যে একটা বাজারে জিনিসপত্র অ্যাভেলেবল থাকলে এমন না যে একটা মুদি দোকান বাজারকে কন্ট্রোল করতে পারবে, তার মধ্যে একচেটিয়া প্রভাব খাটাতে পারবে, সেরকম কিছু না। পাশের দোকানে যদি 5 টাকায় পাওয়া যায়, মানুষ তো 60 টাকায় কিনবে না। সেজন্য অ্যাভেলেবিলিটি এনশিওর করা হচ্ছে সরকারের দায়িত্ব। মার্কেট কন্ট্রোল অটোমেটিক মার্কেট মেকানিজমে হয়, ডিমান্ড এবং সাপ্লাইয়ের সহজ ফর্মুলা দিয়ে মার্কেট কন্ট্রোল হয়। সেটার জন্য দোকানে গিয়ে মানুষকে অপমান করা, এটা কতটুকু সঠিক, এটা চিন্তা করার বিষয়। যে অফিসার গিয়ে দোকানে ব্যবসায়ীকে ইনসাল্ট করছেন, তার বাবা হয়তো মুদি দোকানদার ছিলেন, কিন্তু উনি চিন্তাও করছেন না যে এই মুদি দোকানদাররাই আমাদের পড়াশোনার খরচ জুগিয়েছে, পড়াশোনার খরচ জুগিয়ে যাচ্ছে, আমাদের সমাজকে দিন রাত সার্ভিস দিয়ে যাচ্ছে। আমরা সার্ভিস বলতে বুঝি আমাদের শিক্ষিত সমাজরা সার্ভিস দিচ্ছে, কিন্তু এরা যে ব্যবসায়ীরা যে পরিমাণ সার্ভিস দিয়ে যাচ্ছে, এই ব্যবসায়ীর জন্য ইন্ডাস্ট্রি চলছে, এই ইন্ডাস্ট্রির জন্য আপনাদের ব্যাংক চলছে, এই ব্যাংকের জন্য আপনার ইকোনমি চলছে, আপনারা দেশে বিদেশে টাকা পাচার করতে পারছেন, এগুলো পারছেন আপনারা। তো বিষয়টা হচ্ছে যে হিউমিলিটিং কথাবার্তা আপনারা কাকে বলছেন? যারা সমাজে সবচেয়ে বেশি শ্রদ্ধা পাওয়ার যোগ্য, যারা সমাজকে সবচেয়ে বেশি সার্ভিস দিচ্ছে, তাদেরকে আপনারা অপমান করে যাচ্ছেন, এটা কেমন কথা? দোকানদার সে তার ক্যাপাসিটি অনুযায়ী দোকানদারি করছে। এখানে এমন না যে দোকানে হিউজ লাইট ইউজ করছে, এসি ইউজ করছে। আপনারা অফিস আদালত করছেন এসি দিয়ে, এইটাতে ইলেকট্রিসিটি পাওয়ার কনজিউম হচ্ছে না। কনজিউম হচ্ছে একটা দোকানে একটা ছোটো বাল্ব দিয়ে একটা দোকানদার চলছে, ফ্যান চালাতে পারছে বা পারছে না, কেউ হয়তো ফ্যান চালাবার মতো সামর্থ্য তার নাই, তার উপর আপনি নজরদারি চালাচ্ছেন, তার উপর খড়গহস্ত হচ্ছেন, এটা কেমন কথা? এটা কোন দেশে আমরা আসছি? আমাদের যারা শিক্ষিত সমাজ, যারা অফিসার, তাদের এগুলো চিন্তা করা উচিত। এই সমাজ থেকে আপনারা বড় হয়েছি, কিন্তু এই সমাজকে আমরা কি দিচ্ছি? আমরা অপমান দিচ্ছি, লাঞ্ছনা দিচ্ছি, ইনসাল্টিং কথাবার্তা বলছি। এগুলা বন্ধ করা উচিত বলে আমি মনে করি। বন্ধুরা, দেশের অর্থনীতি চলে এভাবে, এই প্রক্রিয়ায় চলে। এইগুলার সম্পর্কে কারো না কিছু না কিছু সবার ধারণা থাকা উচিত। এই যে ছোট মুদি দোকানদার, সে বিক্রি করছে বলে কারখানা চলছে, কারখানা চলছে বলে শ্রমিক চলছে, শ্রমিক চলছে বলে কারখানা চলছে, বলে ব্যাংক চলছে, ইন্স্যুরেন্স কোম্পানি চলছে, সবই চলছে। এই মেকানিজমটা যদি আমি না বুঝি, তাহলে আমি দোকানটা বন্ধ করে দেব। আমরা ছোটবেলায় যখন বিদ্যুৎ ছিল না, তখন আমরা গ্রামে গঞ্জে চলাফেরা করেছি, সারা গ্রাম অন্ধকার। এই অন্ধকার গ্রামের মধ্যে একটা মাঝে মাঝে কিছু আলো দেখা যাচ্ছিল, সেই আলোটা হচ্ছে বাজারের আলো, মার্কেটের আলো। কারণ মার্কেট তার নিজের কুপিতে কেরোসিনের কুপি জ্বালিয়ে মার্কেটের দোকানদারি করছিল। অনেক সময় খাবার দাবার আনলে কেরোসিনের গন্ধ পাওয়া যেত। এইসব জিনিস মানে মানুষ সার্ভাইভেলের জন্য করে, মানুষ সমাজকে সার্ভিস দেওয়ার জন্য করে। তাদের উপর খড়গহস্ত হওয়া, তাদের এইরকম আইন করা, এইরকম সিস্টেম চিন্তা করা কতটুকু সঠিক এটা চিন্তা করা বিষয়। আপনারা যারা পলিসি মেকার আছে, তারা কেন এইভাবে চিন্তা করছেন আমি জানি না। দ্বিতীয়ত হচ্ছে, আপনারা চিন্তা করছেন অনলাইনে ক্লাস করবেন, আপনারা চিন্তা করছেন অফিস আদালতকে আরো অফ করে দিবেন। আমি আগে বলেছিলাম যে যুদ্ধ থেকে কেউ লাভবান হয় আর কেউ পতনে যায়। আমরা যদি আস্তে আস্তে নিজেকে স্কুইজ করে ফেলি, আমাদের পতন কেউ ঠেকাতে পারবে না। কারণ হচ্ছে, কখনো আমাদের মতো সরকারের পক্ষে কেন উন্নত বিশ্বেও মানুষকে গড়ে বসিয়ে খাওয়ানো সম্ভব না। আপনাদের এইগুলা চিন্তা করা উচিত। এগুলা সম্ভব না। মানুষের হাতকে কাজে লাগাতে হবে, মানুষের পাকে কাজে লাগাতে হবে। আমাদের অর্থনীতি চলছে দুইভাবে, আমি এর আগেও ভিডিওগুলোতে বলেছি। অর্থনীতি চলছে হয় লুটেরাদের মাধ্যমে, আরেকটা হচ্ছে ভিক্ষুকদের মাধ্যমে। এই লুটেরা এবং ভিক্ষুক দুইটা শ্রেণী থেকে আমাদের অর্থনীতিকে বাঁচিয়ে সরিয়ে আনতে হবে। আমাদের অ্যাক্টিভ মানুষের অর্থনীতি করতে হবে। বন্ধুরা, অনেক অ্যানালাইসিস আছে, দেখেন, আপনারা দেখতে পারেন ইউটিউবে, সারা দুনিয়ার সব জায়গায়, যেসব দেশে জনসংখ্যার গ্রোথ কমে যাচ্ছে, সেই সব দেশ আগামী 10, 20, 40 বছরের মধ্যে, 80 বছরের মধ্যে বিলীন হয়ে যাবে।
হ্যাঁ, এই দক্ষিণ কোরিয়ার কথা ধরেন, দক্ষিণ কোরিয়া নিয়ে অ্যানালাইসিস আসছে যে তাদের প্রত্যেকটা মহিলার জন্ম দিচ্ছে 0.7 বাচ্চাকে। এই 0.7 বাচ্চা দিয়ে জন্ম দিয়ে আগামীতে এই অল্প 20 বছর পরেই দেখা যাবে ও দক্ষিণ কোরিয়ায় বুড়া বুড়া মানুষের একটা ক্লাব হয়ে গেছে। ওখানে অ্যাক্টিভ মানুষ কেউ নাই। এইসব মানুষকে আরো পেনশন দিতে হচ্ছে, এইসব মানুষকে সাপোর্ট দিতে হচ্ছে, না হলে এরা সার্ভাইভ করতে পারবে না। তো ইকোনমিটা ইমিডিয়েটলি ধ্বংস হয়ে যাবে। চীনেও একই অবস্থা, এনকারেজ করে বাচ্চা নেওয়া যাচ্ছে না। এই যে সমস্যাটা সারা বিশ্বে ছড়িয়ে আছে, এর কারণ হচ্ছে কি, মানুষকে অ্যাক্টিভ না রাখলে, অ্যাক্টিভ মানুষ যদি দেশে না থাকে, একজন উপার্জক মানুষ একটা ফ্যামিলি চালায়, এই জিনিসগুলো আমাদের চিন্তা করতে হবে। মানুষের হাতটাকে কাজে লাগাতে হবে, মানুষের পথে বাধা সরিয়ে দিতে হবে, মানুষকে কাজ করার সুযোগ দিতে হবে। এগুলো আমরা যদি না করি তাহলে আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, আমরা ধ্বংস হয়ে যাব। আমাদের এইসব চিন্তা থেকে বের হয়ে আসা উচিত। এইগুলা কার্ড বার্ড এগুলো দিয়ে দেখেন দেশের অর্থনীতি আগায় নাই, পিছিয়ে গেছে, মানুষ ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। আমি এর আগেও বলেছি, একটা রেশনের চালের জন্য 2 ঘন্টা অপেক্ষা করে, 2 ঘন্টা সে ইনকাম করে অনেক টাকা ইনকাম করতে পারবে। আমাদের স্কিল ডেভেলপমেন্টের চিন্তা করতে হবে, প্রত্যেকটা মানুষকে কিছু না কিছু স্কিল শেখাতে হবে। সরকারের দায়িত্ব এইটা। অর্থনীতির মধ্যে, এই যুদ্ধকালীন অর্থনীতির মধ্যে মানুষকে স্কিল শেখানো, মানুষ যাতে ইলেকট্রিকের কাজ করতে পারে, মানুষ যাতে ছোটখাটো ব্যবসা করতে পারে, এইগুলো শেখানো, মানুষকে ব্যবসার পরিবেশ করে দেওয়া, এইগুলো হচ্ছে অর্থনৈতিক কাজ। এনার্জি সেভিং করতে চান আপনারা করেন, সবগুলো এসি বন্ধ করে দেন। এসি বন্ধ করার জন্য আপনারা একটা নাম্বার চালু করেন, যে নাম্বারে যে কেউ ফোন করলেই লোকেট করা যাবে কোন এলাকায় এসি চলছে, এবং পুলিশ এসে বা ম্যাজিস্ট্রেট এসে ফাইন করবে। ভালো জরিমানা করেন, 2, 4, 5, 10টা জরিমানা করেন, এসি বন্ধ হয়ে যাবে। এসি আমাদের দেশের এসেনশিয়াল কোনো ইম্পর্টেন্ট পার্ট না, কারণ আমরা এসি ছাড়াই, মানুষ ম্যাক্সিমাম মানুষ এসি ছাড়া সার্ভাইভ করছে। বাকি অফিসাররা যারা আছেন তারা এসি ছাড়া সার্ভাইভ করতে পারবেন। এই যে উবারের কথা ধরেন, ওই যে যারা চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে, রাইডারের সংখ্যা কত, আর দেশের সরকারি কর্মচারীর সংখ্যা কত? আপনারা হিসাব করে দেখেন। এই রাইডারদের আপনি তেল দিচ্ছেন না, তারা চলতে পারছে না, তাদের ফ্যামিলি চালাতে পারছে না। আপনারা সরকারি কর্মচারীদের বেতন দিচ্ছেন, তার যাদের প্রোডাক্টিভিটি নেই, এইসব লোকদের বেতন দিয়ে দেশের অর্থনীতিকে কেমনে সামাল দেবেন? এইগুলো আপনাদের চিন্তা করা উচিত। এনার্জি সেভিং এর জন্য প্রথম কথা হচ্ছে আপনারা এসিগুলা বন্ধ করে দেন, আপনারা পারলে মিটারে একটা রেশনিং দেন, হ্যাঁ, এবং রেসিডেন্সিয়াল এরিয়ায় আপনারা কারেন্ট কম দেন, কমার্শিয়াল এরিয়ায় কারেন্ট দেন, ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় কারেন্ট দেন, না হলে মানুষ চলবে না, ইকোনমি চলবে না, ইকোনমি হুচটকে পড়ে যাবে, এবং আলটিমেটলি কেউ ঘরে বসে ভাত খেতে পারবে না। এই জিনিসটা চিন্তা করা উচিত আপনাদের। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা, আমাদের দেশে একটা চমৎকার একটা এমপ্লয়মেন্ট অপরচুনিটি ছিল, সবচেয়ে দুনিয়ার মধ্যে সবচেয়ে কমফোর্টেবল একটা যানবাহন ছিল, সেটা হচ্ছে রিক্সা। দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, এত এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি কোনো যানবাহন হতে পারে না। এই রিক্সাকে আপনারা কমাই দিচ্ছেন, রিক্সা লেনকে কমাই দিচ্ছেন, অনেক জায়গায় রিক্সা বন্ধ করে দিচ্ছেন। আলটিমেটলি হয়েছে কি, এই রিক্সাটা মানুষকে বাঁচতে সাহায্য করতো, আপনারা বাঁচতে সাহায্য করতে পারবেন না, সরকার বাঁচতে সাহায্য করতে পারবে না, পলিটিশিয়ানরা বাঁচতে সাহায্য করতে পারবে না। কিন্তু রিক্সা থাকলে একজন মাস্টার ডিগ্রি হোল্ডারও, সে যখন পেটের দায়ে রিক্সা চালিয়ে উপার্জন করে তার ফ্যামিলি বাঁচাতে পারতো। এটা আপনারা বন্ধ করে দিচ্ছেন। এই রিক্সা চললে আপনার পাওয়ার কনজাম্পশন হতে না, পেট্রোল ডিজেল লাগতো না। হ্যাঁ, সুতরাং রিক্সা লেনগুলা প্রত্যেকটা জায়গায় রিক্সা লেন চালু করেন। আমাদের সম্মানিত মেয়র সাহেব একবার রিক্সা লেন চালু করেছিলেন মেয়র থাকাকালীন অবস্থায়, পরে ওটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো উনি একটা দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছিলেন। হ্যাঁ, ওনার সিদ্ধান্ত, যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, সেই দৃষ্টান্ত সারা দেশে সব জায়গায় সব রাস্তায় চালু করা উচিত, যাতে মানুষ রিক্সা চালাতে পারে এবং মানুষ চলতে পারে। মানুষ চললে, এই রিক্সা চলার মধ্যে কিন্তু পেট্রোল ডিজেল খরচ হয় না। দ্বিতীয়ত হচ্ছে, আপনারা বাইসাইকেল চালানোকে উৎসাহিত করেন, প্রচুর বাইসাইকেল চালাবে মানুষ, এবং যারা বাইসাইকেল চালাবে তাদেরকে পারলে ইনসেন্টিভ দেন, অথবা বাইসাইকেল কিনাকে সহজ করে দেন, ইনস্টলমেন্টে যাতে বাইসাইকেল কিনা যায় সেই ব্যবস্থা করে দেন। তখন হবে কি, আপনার পাওয়ার কনজাম্পশনটা কমে যাবে। এইগুলো আপনাদের কেন যে আলোচনা আসে না আমি জানি না, এগুলো আপনাদের চিন্তা করা উচিত। স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ, যেগুলো ছোটোখাটো ইন্ডাস্ট্রিজ, এগুলোকে এনকারেজ করেন, প্রচুর ইন্ডাস্ট্রিজ যাতে হয়, মানুষ ঘরে বসে টুকটাক কিছু কাজ করতে পারে, সেই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারে। যুদ্ধকালীন অবস্থায় সারা বিশ্বে বিভিন্ন প্রোডাক্টের দরকার হবে, বড় বড় ইন্ডাস্ট্রিগুলো চলতে পারবে না, চলতে পারছেও না। এখানে বিশাল বাজার তৈরি হবে। আমাদের 18 কোটি মানুষ যদি ছোটোখাটো ইন্ডাস্ট্রিগুলার ইনভলভ থাকে, গড়ে প্রত্যেকটা গড় যদি একটা কারখানা হয়, তাহলে এটা বিশাল একটা ইম্প্যাক্ট করবে, সারা আমাদের ইকোনমিকে পজিটিভ টার্ন নিতে পারবে। এই ধরনের দূরদর্শী সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনারা এগিয়ে আসেন, সাপোর্ট দেন, মানুষকে 50,000, 1 লাখ টাকা, 80,000 টাকা, 20,000 টাকা
যার যত দরকার তাকে দেন, সাহায্য করেন, সে যাতে প্রোডাক্ট তৈরি করতে পারে, এই প্রোডাক্টটা বিক্রি করতে পারে সেই ব্যবস্থা করে দেন। পথের বাধা সরিয়ে দিন, পথের বাধা সরিয়ে দিন, মানুষকে এগুতে দিন। এভাবে আমরা যদি এগিয়ে যাই, আমরা চিন্তা করি, তাহলে আমরা অবশ্যই চিন্তা করতে পারবো। আরেকটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে মূল্যস্ফীতি নিয়ে অনেকের হাহাকার যে মূল্যস্ফীতি বেড়ে যাবে, আর চলা যাবে না, ইত্যাদি ইত্যাদি। ভাই, যদি প্রয়োজন হয় মূল্যস্ফীতি হবে, কিন্তু মূল্যস্ফীতি আর দুষ্প্রাপ্যতা এই জিনিসটার মধ্যে পার্থক্য আপনাদের বুঝতে হবে। দুষ্প্রাপ্যতা কি নিয়ে আসে? দুর্ভিক্ষ নিয়ে আসে। ৭৪-এ দুর্ভিক্ষ হয়েছিল, মানুষ টাকা দিয়ে জিনিস পায় না। এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। যদি টাকা দিয়ে জিনিস না পাওয়া যায়, আপনারা যে পথে আগাচ্ছেন, মার্কেট বন্ধ করে দিচ্ছেন, ইন্ডাস্ট্রি বন্ধ করে দিচ্ছেন, আলটিমেটলি মানুষ টাকা দিয়ে কিছু পাবে না। এই জিনিসটা আপনাদের চিন্তা করতে হবে। আপনাদের চিন্তা করতে হবে যাতে মানুষ জিনিসটা পায়, এবং এইটা পাওয়ার জন্য যদি তার দাম বেশি পড়ে, তাহলে সে বেশি এফোর্টস দেবে, বেশি চেষ্টা করবে, টাকা ইনকামের চেষ্টা করবে। মানুষ টাকা ইনকামের চেষ্টা করলে ইনকাম করতে পারবে। হ্যাঁ, কেউ হয়তো 2 ঘন্টা কাজ করছে, কেউ হয়তো 5 ঘন্টা কাজ করছে, সে কাজের পরিমাণ বাড়াবে। হ্যাঁ, আরো অল্টারনেটিভ সোর্স চিন্তা করবে, ক্রিয়েটিভ চিন্তা আসবে, এন্টারপ্রেনার তৈরি হবে, এগুলা হবে। কিন্তু যদি আপনি জিনিসকে দুষ্প্রাপ্য করে দেন, পেট্রোল পাম্পে পেট্রোল না পাওয়া যায়, মানুষ চলবে কেমনে? এই জিনিসগুলো আপনাদের মাথায় আনতে হবে। দোকানপাট খুলতে হবে, এবং পাওয়ার কনজিউমারের জন্য, পাওয়ার কনজাম্পশন সেভ করার জন্য, পাওয়ার সেভিং এর জন্য যেসব ডিভাইসগুলো খুবই ইম্পর্টেন্ট, যেমন রিক্সা চালু করা, বাইসাইকেল চালু করা, এইসব ডিভাইসগুলো নিয়ে চিন্তা করতে হবে। এইগুলা যদি আপনারা চিন্তা করেন, তাহলে দেশে পজিটিভ টার্ন আসবে। না হলে আমাদের কিন্তু পড়ে যেতে হবে। যুদ্ধ মানুষকে উপরে তুলে, যুদ্ধ মানুষকে নিচে নেয়। আমাদের নিচে দেওয়ার সব পরিকল্পনা আমাদের করা হয়েছে। আমাদের ব্যাংকগুলাকে একটা সিস্টেম অন্তর্বর্তীকালীন সরকার করে গিয়েছিল, সেই ব্যাংকগুলাকে আপনারা নষ্ট করার চিন্তা করছেন। সেই ব্যাংকগুলাকে আবার লুটেরাদের হাতে দিচ্ছেন। লুটেরাদের মাধ্যমে দেশ কি উপকৃত হচ্ছে এটা ক্যালকুলেশন করেন। প্রয়োজনে গোল টেবিল বৈঠক ডাকেন, ক্যালকুলেশন করেন এইসব লুটেরা দেশকে কি দিচ্ছে। এরা ব্যাংক থেকে টাকা নিয়ে নিয়ে ব্যবসা করছে। ব্যবসা কিসের? এরা ব্যবসাতে লোকসান দিচ্ছে, এবং প্রত্যেকটা কোম্পানির আপনি প্রোফাইল দেখেন, সব কোম্পানি লোকসানের মধ্যে আছে। এই লোকসানের কোম্পানিগুলোকে ব্যাংক টাকা দিচ্ছে, অথচ একজন স্মল এন্টারপ্রেনার সে কখনো টাকা পায় না। সে টাকা পাওয়ার জন্য অনেক ধরনের হ্যাজার্ডের সম্মুখীন হতে হয়। 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা পাওয়ার জন্য, 50,000 টাকা পাওয়ার জন্য ব্যাংকের দ্বার তার জন্য বন্ধ। ব্যাংকের দ্বার লুটেরা, চোরা কারবারি, জালিয়াত ওদের জন্য খোলা। ওরা নামে বেনামে টাকা নিয়ে ব্যাংক খালি করে দিচ্ছে, এবং সেই লোকগুলাকে আবার বসানোর চিন্তা করছেন। দয়া করে এইসব চিন্তা বন্ধ করেন। দেশের অর্থনীতি বাঁচান, আমাদের বাঁচান, আমাদের বাঁচতে দিন। এই 55,526 বর্গ মাইলে 18 কোটি মানুষ আছি, আমাদেরকে কাজে লাগান। কাজে লাগানোর জন্য চিন্তা করেন, সেই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।